রিয়ান কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কি পাপ করেছি? আমি ওকে বুকে টেনে নিলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ়। বললাম, তুই পাপ করিসনি। তুই আমার স্বামী। সমাজ যেটা বোঝে না সেটা আমাদের জানার দরকার নেই। বাইরে বর্ষার মেঘ গর্জন করছিল। আমার পেটের ভেতর নতুন এক জীবন নড়াচড়া করছিল। আর আমি দাঁড়িয়েছিলাম এক এমন মোড়ে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। 3 মাস আগের কথা মনে পড়ে গেল। সেই দুপুরবেলার কথা, স্নানঘরের সেই মুহূর্তটা, যখন আমি প্রথমবার বুঝেছিলাম আমার ছেলে আর শিশু নেই। কিন্তু এর শুরুটা অনেক আগে থেকে। আমার নাম শর্মিলা। বয়স এখন 25। মানে কাগজপত্রে। আসলে আমার মনে হয় আমি অনেক বুড়ো হয়ে গেছি। 10 বছর বিয়ের সংসার, তারপর হঠাৎ করে বিধবা হওয়া, এসব মানুষকে দ্রুত বুড়ো করে দেয়। আমি থাকি গ্রামের এক প্রান্তে। ছোট্ট একটা বাড়ি, 2টো ঘর, একটা রান্নাঘর আর একটা স্নানঘর। বাড়ির পেছনে আছে একটুখানি জমি। আগে স্বামী চাষবাস করত। এখন সেই কাজ করে রিয়ান। রিয়ান আমার একমাত্র সন্তান। ওর বয়স এখন 17। লম্বা হয়েছে, কাজ চওড়া, গায়ের রং ওর বাবার মতো শ্যাওলা, চোখে সেই একই দীঘাতা। আমি যখন ওকে দেখি আমার মনে হয় ওর বাবাকে দেখছি। একই হাসি, একই হাঁটার ভঙ্গি, কথা বলার সময় ভ্রু কুঁচকানোর অভ্যাসও একই। প্রতিদিন সন্ধ্যার সময় আমি বারান্দায় বসি। রিয়ান কাজ শেষ করে ফিরে আসে, ঘামে ভেজা গামছা গলায় জড়িয়ে। আমার দিকে তাকিয়ে হাসে, বলে, মা, চা দেখি। আমি উঠে যাই চা বানাতে। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন আমি কোনো ছেলের জন্য নয়, একজন পুরুষের জন্য চা বানাচ্ছি। এই অনুভূতিটা কেন হয় সেটা আমি তখনও বুঝতে পারিনি। বিয়ের 10 বছর পর যখন আমার স্বামী হঠাৎ স্ট্রোকে মারা গেল, আমি একদম ভেঙে পড়েছিলাম। সেদিন সকালেও সে স্বাভাবিক ছিল। দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে চিৎকার। আমি দৌড়ে গিয়ে দেখি ও মেঝে পড়ে আছে, মুখ বাঁকা হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। সেই রাতে আমি একা বাড়িতে বসে কাঁদতাম। রিয়ান তখন মাত্র 15। ও আমার পাশে বসে বলতো, মা, আমি থাকতে তুমি কাঁদো না গি। ওর এই কথাটা শুনে আমার কান্না আরও বেড়ে যেত। কারণ ও যা বলছিল সেটা ওর বাবা আগে বলতো। হুবহু একই স্বর, একই আশ্বাস। দিন যায়, রাত যায়। একসময় আমি বুঝতে পারলাম রিয়ানই আমার সবকিছু হয়ে গেছে। জমির কাজ হোক বা বাজার করা, সব কিছুতেই ও। বাড়ির সমস্ত দায়িত্ব ও নিয়ে নিল। আর আমি একটু একটু করে রিয়ানের উপর নির্ভরশীল হয়ে পড়লাম। সবচেয়ে বড় কথা, ওর চোখে এখন আর আগের মতো শিশুসুলভ নিষ্পাপ দৃষ্টি নেই। ওর দৃষ্টিতে এখন একটা গভীরতা, একটা পুরুষত্ব। রাতে যখন আমরা একসাথে খেতে বসি, আমার মনে হয় আমি কোনো ছেলের সাথে নয়, একজন পুরুষের সাথে বসে আছি। ও যখন কথা বলে আমি শুনি, মন দিয়ে শুনি। কারণ ওর মতামত এখন আমার কাছে গুরুত্বপূর্ণ। একদিন সন্ধ্যায় হঠাৎ জোর বৃষ্টি শুরু হল। রিয়ান ক্ষেত থেকে দৌড়ে এল। সারা গা ভিজে গেছে, জামা শরীরে লেগে আছে। আমি তাড়াতাড়ি তোয়ালে নিয়ে গেলাম। এই যে, মাথা মুছে নে, ঠান্ডা লেগে যাবে গু। ও আমার কাছ থেকে তোয়ালে নিল, কিন্তু আমার হাতে ওর হাত লাগল। আমি চমকে গেলাম। ওর হাত কত গরম, কত শক্ত। রিয়ান আমার দিকে তাকাল। কিছুক্ষণ আমরা এভাবেই দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির শব্দ, আর আমাদের মধ্যে একটা অদ্ভুত নীরবতা। সেই মুহূর্তে আমার মনে হলো, আমি কি একজন মায়ের মতো আচরণ করছি, নাকি একজন স্ত্রীর মতো? মা, তুমি ঠিক আছো? রিয়ান জিজ্ঞেস করল। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ। তুই গিয়ে কাপড় বদলে নে কি। কিন্তু সেই রাতে আমার ঘুম আসেনি। বারবার সেই স্পর্শের কথা মনে হচ্ছিল। আমি ভাবছিলাম, এটা কি স্বাভাবিক? একজন মা কি তার ছেলের স্পর্শে এমন অনুভব করতে পারে? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, আমি একা। আমার স্বামী মারা গেছে, তাই হয়তো আমি একটু বেশি সংবেদনশীল হয়ে গেছি। কিন্তু গভীর মনে আমি জানতাম এটা তা নয়। পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রিয়ান এসে আমার পেছনে দাঁড়াল। মা, আজ বাজারে যাব। কি কি লাগবে?
আমি তালিকা বলতে শুরু করলাম, কিন্তু হঠাৎ খেয়াল করলাম ও আমার একদম কাছে দাঁড়িয়ে। ওর নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছে। আমি ঘুরে দাঁড়ালাম। দেখি ও আমার মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখে একটা তীব্রতা, যেটা আগে কখনো দেখিনি। তুই এত কাছে দাঁড়াইয়া কেন? আমি জিজ্ঞেস করলাম। রিয়ান একটু পিছিয়ে গেল, কিন্তু ওর চোখ আমার মুখ থেকে সরল না। মা, তুমি কি আমাকে এড়িয়ে চলছ? গতকাল থেকে তোমার আচরণ অন্যরকম কি? আমি হতবাক হয়ে গেলাম। এত বুদ্ধিমান কথা ও কখন বলতে শিখেছে? কি বলছিস তুই? আমি কেন তোকে এড়াবো? তাহলে আজ সকালে তুমি কেন আমার সাথে চোখ মেলাওনি? আর গতকাল রাতে তুমি কেন এত ছটফট করছিলে? আমি বুঝতে পারলাম ও আমাকে লক্ষ্য করছে, খুব ভালোভাবে লক্ষ্য করছে। তুই আমাকে দেখিস? আমি আরো অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রিয়ান একটু লজ্জা পেল, কিন্তু উত্তর দিল, হ্যাঁ মা, আমি তোমাকে দেখি। তুমি যখন কাঁদো আমার খুব কষ্ট হয়, যখন হাসো আমার ভালো লাগে। তুমি আমার সব কিছু গু। এই কথাগুলো শুনে আমার বুকটা ধক করে উঠল। ও কি বুঝতে পারছে? ও কি বলছে? আমি আমার হাত দিয়ে ওর মুখ ছুলাম। তুই আমার ভালো ছেলে গে। কিন্তু ও আমার হাত ধরে রাখল। মা, আমি শুধু তোমার ছেলে হয়ে থাকতে চাই না গে। এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। তুই কি বলছিস? তুই আমার ছেলে গে? রিয়ান কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে এমন একটা ভাব যেটা আমি পড়তে পারছিলাম না। একদিন দুপুরে আমি স্নানঘরে গিয়েছিলাম। গরমে অতিষ্ঠ, সবে গামছা পরে দাঁড়িয়েছি, তখনই দরজা খুলে ঢুকে পড়ল রিয়ান। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু চিৎকার করলাম না। কেন করলাম না সেটা আমি এখনো বুঝি না। রিয়ান দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে এক অদ্ভুত দৃষ্টি, না লজ্জা না অপরাধবোধ, শুধু একটা তীব্র আকর্ষণ। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার শরীর জমে গিয়েছিল, কিন্তু আমি ওকে বারণ করলাম না। দীর্ঘ 1 মিনিট আমরা এভাবে তাকিয়ে রইলাম। তারপর আমি ধীরে বললাম, তুই না থাকলে আমি কিভাবে বাঁচতাম রে? ও কিছু বলল না, শুধু আমার কাছে এগিয়ে এল, আমার সামনে এসে দাঁড়াল। আমি অনুভব করতে পারছিলাম ওর উষ্ণ নিঃশ্বাস, ওর শরীরের গন্ধ, সেই গন্ধ আমার স্বামীর মতোই। রিয়ান আমার কাঁধে হাত রাখল। আমি কাঁপতে শুরু করলাম, কিন্তু সরে গেলাম না। মা, আমি তোমাকে ভালোবাসি গো, ও ফিসফিস করে বলল। আমি জানতাম এই ভালোবাসা একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসা নয়, এটা একজন পুরুষের একজন নারীর প্রতি ভালোবাসা। কিন্তু আমি কিছু বললাম না, শুধু ওর বুকে মাথা রাখলাম। সেই দিন থেকে আমাদের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়ে গেল। আমরা মাছেলের সম্পর্ক ছেড়ে অন্য এক নিষিদ্ধ বন্ধনে জড়িয়ে গেলাম। রাতে শুয়ে আমি ভাবতাম, আমি কি করছি? এটা কি ঠিক? একজন মা কি তার ছেলের সাথে এমন অনুভব করতে পারে? কিন্তু তারপরই মনে পড়ত, রিয়ান আর শিশু নেই। ও এখন একজন পুরুষ। ওর চাহনিতে, ওর আচরণে সেটা স্পষ্ট। আর আমি একজন নারী, একজন বিধবা নারী যার প্রয়োজন আছে ভালোবাসার, যত্নের, স্পর্শের। এই দ্বন্দ্বে আমি প্রতিদিন ভুগতে শুরু করলাম। দিনের বেলা যখন রিয়ান কাজে চলে যেত, আমি একা বাড়িতে বসে কাঁদতাম। কাঁদতাম নিজের দুর্বলতার জন্য, কাঁদতাম এই নিষিদ্ধ আকর্ষণের জন্য। কিন্তু সন্ধ্যায় যখন ও ফিরত, আমার সব অপরাধবোধ মিলিয়ে যেত। ওর হাসি দেখে, ওর কথা শুনে আমি ভুলে যেতাম সবকিছু। একদিন রাতে আমি উঠে পানি খেতে গেলাম। দেখি রিয়ানও জেগে আছে, বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। আমি ওর কাছে গেলাম। ঘুম আসছে না? না মা, আমি তোমার কথা ভাবছিলাম গু। আমার কথা? হ্যাঁ, আমি ভাবছিলাম তুমি কি আমাকে খারাপ মনে করো? আমি অবাক হলাম। কেন খারাপ মনে করব? আমি জানি আমার এইসব অনুভূতি ঠিক নয়, কিন্তু আমি কিছু করতে পারি না। তোমাকে দেখলেই আমার অন্যরকম লাগে গি। ওর এই সততা আমাকে মুগ্ধ করল। আমি ওর হাত ধরলাম। রিয়ান, তুই কিছু ভুল করিসনি। আমরা দুজনেই একা, দুজনেরই প্রয়োজন ভালোবাসার গু। কিন্তু মানুষ কি বলবে? মানুষ যা বলার বলুক, আমরা কাউকে কষ্ট দিচ্ছি না গি। সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম।
আমাদের অনুভূতির কথা, আমাদের প্রয়োজনের কথা, আমাদের একাকিত্বের কথা। একদিন বিকালে আমি রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম। রিয়ান এসে আমার পেছনে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি? আমি হাসলাম। তুই রান্না জানিস? তোমার কাছ থেকে শিখব। ও আমার পাশে এসে দাঁড়াল। আমি ওকে রুটি বেলানো শেখানো শুরু করলাম, আমার হাত ওর হাতের উপর রেখে। ওর হাত কত নরম, কত গরম। আমি অনুভব করতে পারছিলাম ওর নাড়ির স্পন্দন। হঠাৎ ও আমার দিকে ঘুরল। আমরা মুখোমুখি হলাম, খুব কাছাকাছি। ওর চোখে একটা প্রশ্ন, আমার চোখেও একটা উত্তর। আমি কিছু বলার আগেই ও আমার ঠোঁটে একটা হালকা চুমু দিল। আমার মাথা ঘুরে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মা, আমি কি ভুল করেছি? ও ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি চোখ খুললাম, ওর দিকে তাকালাম। তারপর আমি ওকে চুমু দিলাম। সেই মুহূর্তে আমি আর রিয়ানের মা ছিলাম না। আমি ছিলাম একজন নারী, একজন প্রেমিকা। আমরা অনেকক্ষণ এভাবে জড়িয়ে থাকলাম। রান্নাঘরে আটার গন্ধ, বাইরে বিকালের রোদ, আর আমাদের মধ্যে এক নিষিদ্ধ মধুরতা। যখন আলাদা হলাম তখন আমাদের দুজনের চোখেই লজ্জা, কিন্তু অনুশোচনা নেই। আমি তোমাকে ভালোবাসি, মা, রিয়ান বলল। আমিও তোকে ভালোবাসি, কিও আমি উত্তর দিলাম। কিন্তু আমরা দুজনেই জানতাম এই ভালোবাসা আর সাধারণ নয়। দিন যেতে থাকল, আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকল। আমরা আর মাছেলে ছিলাম না, আমরা হয়ে উঠেছিলাম দুইজন প্রেমিক। রাতে খাওয়ার সময় আমরা হাতে হাত রেখে বসতাম। টেলিভিশন দেখার সময় আমি ওর কাঁধে মাথা রাখতাম, ও আমার চুলে হাত বুলাত। গ্রামের মানুষ কিছু বুঝতে পারেনি। তারা ভাবত আমরা মাছেলে একসাথে সুখে থাকছি। কিন্তু আমি জানতাম এই সুখ অস্থায়ী। একদিন না একদিন সব ফাঁস হয়ে যাবে। একদিন রাতে আমি রিয়ানকে বললাম, রিয়ান, তুই কি কখনো ভাবিস আমরা যা করছি সেটা ঠিক কিনা? মা, আমি জানি এটা সমাজের নিয়ম অনুযায়ী ঠিক নয়, কিন্তু আমার কাছে মনে হয় এটাই স্বাভাবিক। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, আমি তোমাকে ভালোবাসি, এটাই তো স্বাভাবিক। ওর কথায় আমি অভিভূত হলাম। এত সহজভাবে ও সব কিছু দেখতে পারে। কিন্তু যদি কেউ জানতে পারে? কেউ জানবে না। আর জানলেও আমি পরোয়া করি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, গি। ওর এই দীঘাটা আমাকে আরও বেশি প্রেমে ফেল। আমি ওকে জড়িয়ে ধরলাম। সেই রাতে আমরা আরও কাছে এলাম, শারীরিকভাবেও। রিয়ানের আচরণ দিন দিন আরও পুরুষালী হয়ে উঠছিল। ও আমার সাথে এমনভাবে কথা বলত যেন আমি ওর স্ত্রী। আমার যত্ন নিত এমনভাবে যেন আমি ওর প্রেমিকা। আমিও ওর সাথে তেমনি আচরণ করতে শুরু করলাম। আমি ওর জন্য বিশেষ রান্না করতাম, ওর পছন্দের জামা কিনে দিতাম, ওর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করতাম। একদিন ও বলল, মা, আমি আর লেখাপড়া করতে চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি বললাম, কেন? তুই লেখাপড়া শিখে কিছু একটা হবি গু। আমি তো তোমার স্বামী হয়েছি, আর কি হওয়ার দরকার? এই কথাটা শুনে আমার বুকে একটা অদ্ভুত কাঁপন হল। ও কি সত্যিই নিজেকে আমার স্বামী মনে করে? রিয়ান, তুই কি বলছিস? মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে একজন স্ত্রীর মতো ভালোবাসি। তুমিও আমাকে একজন স্বামীর মতো ভালোবাসো। তাহলে আমরা কেন নিজেদের ধোঁকা দেব? আমি কিছু বলতে পারলাম না, কারণ ও যা বলছিল সেটা সত্যি। সেই রাতে আমরা একসাথে শুলাম, একই বিছানায়, একই কম্বলের নিচে। আমি ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। দিন দিন আমাদের এই সম্পর্ক আরও স্বাভাবিক হয়ে উঠল। আমরা স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে শুরু করলাম। রিয়ান এখন আমাকে খিমাই বলে ডাকে না, ডাকে কি শর্মিলা ঘি বলে। আমিও ওকে ছেলে কি বলি না, বলি রিয়ান কি বলে। গ্রামের মানুষ এখনো কিছু সন্দেহ করেনি। তারা ভাবে আমরা মাছেলে খুব কাছাকাছি, এটা স্বাভাবিক। কিন্তু একদিন আমাদের প্রতিবেশী কমলা আন্টি আমাকে জিজ্ঞেস করল, শর্মিলা, তুই আবার বিয়ে করবি না? আমি বললাম, কেন? আমি তো ভালো আছি। কিন্তু তোর বয়স কম, একা থাকা তো ভালো নয়। আমি একা নেই, রিয়ান আছে গু। ও তো তোর ছেলে, ও একদিন বিয়ে করে চলে যাবে। তখন তুই কি করবি?
এই কথাটা শুনে আমার বুকে একটা চাপ অনুভব হল। রিয়ান চলে যাবে? ও বিয়ে করবে? সেই রাতে আমি রিয়ানকে জিজ্ঞেস করলাম, তুই কি কখনো ভাবিস বিয়ে করার কথা? রিয়ান হেসে বলল, আমি তো তোমাকে বিয়ে করেছি। মানে? আমি আর কোনো মেয়েকে চাই না। আমি শুধু তোমাকে চাই। আমার স্ত্রী তুমি। এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি ওকে জড়িয়ে ধরলাম। কিন্তু সমাজ কি বলবে? সমাজ যা বলার বলুক। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কয়েক মাস পর আমরা একটা সিদ্ধান্ত নিলাম। আমরা নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেব। হাটে বাজারে যখন কেউ জিজ্ঞেস করত, রিয়ানকে, আমি উত্তর দিতাম, ও আমার স্বামী। প্রথম প্রথম মানুষ অবাক হতো। কারণ রিয়ানকে তারা আমার ছেলে হিসেবেই জানত। কিন্তু আমি বলতাম, ও আমার দ্বিতীয় স্বামী। কিছু মানুষ গসিপ করত। কিন্তু বেশিরভাগ মানুষ মেনে নিল। তারা ভাবল, বিধবা মহিলা নতুন বিয়ে করেছে। আমাদের এই নতুন পরিচয় নিয়ে প্রথম প্রথম আমার লজ্জা লাগত। কিন্তু রিয়ান খুব গর্ব করত। ও বাজারে গিয়ে সবাইকে বলত, আমি শর্মিলার স্বামী। এমনভাবে বলত যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে। একদিন ওকে জিজ্ঞেস করলাম, তোর লজ্জা লাগে না? কেন লাগবে? আমি সত্যি কথাই তো বলি। আমি তোমার স্বামী। ওর এই সহজতা আমাকে মুগ্ধ করত। আমিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলাম। 3 মাস পর আমি বুঝতে পারলাম আমার পেট বড় হচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো পেটের অসুখ। কিন্তু যখন মাসিক বন্ধ হয়ে গেল তখন বুঝলাম আসল কথা। আমি গোপনে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে জানাল আমি মা হতে চলেছি। আমার মাথা ঘুরে গেল। আমি তো আগে থেকেই একজন মা। আর এখন আবার মা হব। আর এই সন্তানের বাবা। বাড়ি ফিরে আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। কিভাবে রিয়ানকে বলবো? সন্ধ্যায় রিয়ান কাজ থেকে ফিরল। আমার মুখ দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে। কি হয়েছে শর্মিলা? তুমি এত চুপচাপ কেন? আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, রিয়ান, আমার একটা কথা আছে। বলো। আমি গর্ভবতী। রিয়ান প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর যখন বুঝল তখন ও স্তব্ধ হয়ে গেল। অনেকক্ষণ পর ও কাঁদতে শুরু করল। মা, আমি কি পাপ করেছি? আমি ওকে বুকে টেনে নিলাম। তুই পাপ করিসনি। এটা আমাদের ভালোবাসার ফল। কিন্তু মানুষ কি বলবে? তারা জানতে পারবে যে আমি। তারা জানবে যে তুই আমার স্বামী। এটাই তো আমরা সবাইকে বলেছি। রিয়ান আমার দিকে তাকাল। সত্যি? হ্যাঁ। সমাজ যেটা বোঝে না সেটা আমাদের জানার দরকার নেই। সেই রাতে আমরা অনেক কথা বললাম। আমাদের ভবিষ্যতের কথা। আমাদের সন্তানের কথা। আমাদের সংসারের কথা। পরের দিন থেকে রিয়ান আমার আরও যত্ন নিতে শুরু করল। আমাকে ভারী কাজ করতে দিত না। নিজেই সব কাজ করত। গ্রামের মানুষ আমাদের দেখে খুশি হতো। তারা বলতো, দেখো রিয়ান কত ভালো স্বামী। শর্মিলার কত যত্ন নেয়। আমি শুনে হাসতাম। যদি তারা জানত আসল সত্য। একদিন আমাদের ডাক্তার এসেছিল চেকআপের জন্য। তিনি বললেন, শর্মিলা, তোমার স্বামী খুব যত্ন নেয় তোমার। এত অল্প বয়সে এত দায়িত্বশীল। রিয়ান গর্বে ফুলে উঠল। উনি আমার সবকিছু, ডাক্তার সাহেব। ডাক্তার চলে যাওয়ার পর রিয়ান আমাকে জিজ্ঞেস করল, তুমি কি খুশি? কি নিয়ে? আমাদের সন্তান নিয়ে। আমাদের সংসার নিয়ে। আমি একটু ভাবলাম। তারপর বললাম, রিয়ান, আমি জানি না এটা ঠিক কি ভুল। কিন্তু আমি খুশি। তোমার সাথে থেকে আমি খুশি। তাহলে আর কিছু ভাবার দরকার নেই। কিন্তু আমার মনে এখনো প্রশ্ন ছিল। আমাদের সন্তান যখন বড় হবে তখন কি হবে? ও কি জানতে পারবে যে ওর বাবা আসলে ওর দাদা? আর আমি ওর মা এবং দিদা? এই প্রশ্নগুলো আমাকে তাড়া করত। কিন্তু আমি রিয়ানকে কিছু বলতাম না। ও এত খুশি ছিল আমাদের আসন্ন সন্তান নিয়ে।